কিছু কথাবার্তা জানি যে কোনো একটা পরমাণুতে বিকিরণ কখন সৃষ্টি হয়, যখন একটা উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে আসে তখন সৃষ্টি হয়, এবং যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন তাকে অবশ্যই শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে হয়। তো আমরা যেই ক্ষেত্রে দেখব যে যেখানে ইলেকট্রন থাকে M1 আর M2 আমরা ছেড়ে এখন দেখবো যে এই যে বর্ণালী বিকিরিত বর্ণালীর এটা যেহেতু একটা রশ্মি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে তার অবশ্যই একটা কি থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাহলে আমরা বলতে পারি সেটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো এই যে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত বা তরঙ্গ সংখ্যাকে এটা আমরা বলবো সামনে। তো তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা সম্পর্কিতই যে সমীকরণ দিয়েছে বিদ্যুৎ, সেটা হচ্ছে 1/λ RH। RH মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক 1/n1² মাইনাস 1/n2²। তাহলে n1 এবং n2 কি সেটা আমরা একটু দেখব। যে আমরা এখন যা কিছু আলোচনা করব সব কিছু হচ্ছে উজ্জ্বল বর্ণালীর জন্য। উজ্জ্বল বর্ণালী তাহলে উজ্জ্বল বর্ণালীতে আমরা 1/λ RH এর একটা মান আছে রিডবার্গ ধ্রুবক, সেটা হচ্ছে 109,678 ইনভার্স। আচ্ছা, R1 এবং R2 কি এটা আমরা একটু দেখি। যে R1 হচ্ছে যেখানে ইলেকট্রন আসবে, এটা সবসময় উচ্চ ধরনের সময়, যেখানে ইলেকট্রন আর এটা হচ্ছে যেখান থেকে ইলেকট্রন আসবে। এবং উজ্জ্বল বর্ণালীতে সেটাকে তোমার যদি কনফিউশন লাগে তাহলে তুমি আরও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এটা সবসময় মনে রাখবা, নোট 2 1 অপেক্ষা তাই n2 is greater than n1 হবে। উজ্জ্বল বর্ণালীর জন্য। তো এখন আমরা একটা জিনিস দেখব যে তরঙ্গ সংখ্যা। তাহলে এতটুকু ক্লিয়ার যে n1 এবং n2 এটা কি, যে একটা জায়গা থেকে ইলেকট্রন আসবে এবং n2 হচ্ছে যেখান থেকে আসবে আর n1 হচ্ছে যেখানে আসবে। এখন আমরা দেখব তরঙ্গ সংখ্যা কি। এটাকে হচ্ছে মিউ বার বলা হয়। আমরা তরঙ্গ সংখ্যা আমরা তো জানি যে তরঙ্গ দৈর্ঘ্য কি, যে একটা পূর্ণ কম্পনের ফলে একটা তরঙ্গ যে পরিমাণ দ্রুত অতিক্রম করে সেটা তরঙ্গ দৈর্ঘ্য। আমি বলতে পারি যে ল্যামডা মিটার, তাই তো ল্যামডা মিটার যায়। বলতে পারি যে তরঙ্গ ল্যামডা মিটার যায় একটি
দিই, পূর্ণ তরঙ্গ দিয়ে অতএব তরঙ্গ 1 মিটার যায় 1/λ পূর্ণ তরঙ্গ দিয়ে। এখন সে 1 মিটারে কতগুলো পূর্ণ তরঙ্গ দেয়, সেটাই হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। তাহলে 1/μ এটা হচ্ছে 1/λ। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম রিডবার্গের সমীকরণ, সেটা কি 1/λ দিয়ে না? হ্যাঁ 1/λ। তাহলে 1/λ রিডবার্গ ধ্রুবক 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আমরা এখন হচ্ছে এতটুকু বুঝতে পারলাম। যতটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা কিন্তু সামনে কিছু প্রবলেম দেখবো। তার আগে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি তুমি কখনো যদি ভুলে যাও যে n1 আর n2 কোনটা বড় হবে কোনটা ছোট হবে, তাহলে সেটার জন্য বলে দিচ্ছি যে দেখো যে রিডবার্গ ধ্রুবকের রিডবার্গ সমীকরণের যে আমাদের হচ্ছে ল্যামডা বা মিউ বার কিংবা বলো 1/λ, এটা সব সময় কি হবে? সবসময় পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ। তাহলে এরা যদি পজিটিভ হয় তাহলে অতএব আমরা বলতে পারি যে আমাদের আর এইচ এর ভ্যালু লেখা দিলে যে আর এইচ এর ভ্যালু লেখা হয়েছে এটা অবশ্যই পজিটিভ। তাহলে যদি আর এইচটা আমাদের হচ্ছে, আমি যদি একটু হাইলাইট করে বলি, যেমন হচ্ছে এখানে আর এইচ এইটা পজিটিভ বা এটা পজিটিভ যাই হোক না কেন, মানে ল্যামডা পজিটিভ এবং হচ্ছে আমাদের মিউ পজিটিভ, তরঙ্গ সংখ্যা যেটা পজিটিভ হয়, তাহলে আমাদের এখানে আর এক্স এর ভ্যালু যেটা আছে সেটা অবশ্যই পজিটিভ, যেটা আমি প্রথমে কথা বলছি যে আর এক্স এর ভ্যালুটা পজিটিভ। তাহলে আমরা এই মিউ অথবা 1/λ পজিটিভ পাবো তখনই যখন এই বিয়োগফলটা পজিটিভ হবে, অর্থাৎ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ারটা পজিটিভ হবে, তখনই আমরা এই মিউ বা 1/λ পজিটিভ পাবো। তাহলে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার এইটা পজিটিভ যদি হয়, তাহলে এটা কখন পজিটিভ হবে? একটা বিয়োগফল কখন পজিটিভ হয়? যখন এর প্রথম অংশটুক বড় হয় দেন ঋণাত্মক অংশটা থেকে। তাহলে আমরা যদি এটার এখন পক্ষান্তর করি, মানে সরি আমরা এটার এখন রেসিপ্রোকাল করি, মানে উল্টাই দেই, তাহলে 1/, এখন এটা তাহলে এই বিয়োগফলটা কখন ধনাত্মক হবে? যদি প্রথম 1/n1 স্কয়ারটা বড় হয় দেন 1/n2 থেকে, 1/n2 স্কয়ার থেকে। তো আমরা বলতে পারি যে 1/n1 স্কয়ার ইজ গ্রেটার দেন 1/n2 স্কয়ার। যদি আমরা বোথ সাইডে উল্টাই তাহলে কি করা যায়? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n1 স্কয়ার ইজ লেস দেন n2 স্কয়ার। কেন এটা? কারণ আমাদের যদি আমরা উল্টাই তাহলে এই অসমতার নিয়ম থেকে জানেন যে কি হচ্ছে, চিহ্নটার পরিবর্তন হয়। সিম্পলি এটা চিন্তা করা যায় 3 আর 5, 5 is greater than 3, then 1/3 and 1/5, এখানে কোনটা বলো 1/3 বলো। তাহলে এখন আমি বলতে পারি যে n1 স্কয়ার আর n2 স্কয়ার, আমি এটার স্কয়ার উল্টো করে বলতে পারি যে n, তার মানে n1টা বড় দেন n1টা ছোট দেন n2। এভাবে আমরা হিসাব করতে পারি। আমরা যে এখান থেকে সহজে কীভাবে বুঝবো, যেমন এতটুকু ম্যাথ করে তো আমরা মনে রাখবো না। যেমন সেখানে এটা পজিটিভ হবে তখন যদি এটা পজিটিভ হয়, এটা বড় হয় দেন এটা। তো একটা সংখ্যা বড় যদি হয় তাহলে আমরা যেটা দিয়ে ভাগ করতেছি সেটা যত ছোট হবে সে ভাগফলটা তত বড় হবে। যেমন আমি বলতে পারি এই যে এক্সাম্পলটা আমরা দেখতে পারি 1কে যদি আমরা ভাগ করি, 1কে যদি ভাগ করি 3 দ্বারা আর 1কে ভাগ করি যদি 5 দ্বারা, তাহলে এই দুটার ভিতর কোনটা বড় হবে? একবারে আমি 3 বার ভাগ করছি, মানে 1 মিটার একটা কলমকে যদি আমি 3 খণ্ড করি বা 3 ভাগ করি, তাহলে এটা যতটুকু হবে তার থেকে ছোট হবে ওই 1 মিটার দূরের একটা কলমকে যদি আমি 5 ভাগ করি। তার মানে একটা ভগ্নাংশের হর যত বড় হয় ভগ্নাংশের পুরো ভ্যালুটা তত ছোট হয়, আর একটা ভগ্নাংশের
হর যত বড় হয় সেই ভগ্নাংশের মানটা তত কি হয়, ছোট হয়। তাহলে এখান থেকে আমি যদি 1/n1 স্কোয়ারের ভ্যালুটা বড় বানাইতে চাই, তাহলে n1টা কি হবে, ছোট হবে। সিম্পল। 1/n2 এর মানটা যদি আমি কম বা ছোট বানাইতে চাই কার থেকে, 1/n1 থেকে, তাহলে n2 এর মান n1 থেকে অবশ্যই বড় হবে। বড় কিছু দ্বারা ভাগ করলেই সেই পরিমাণটা বা প্রত্যেকটা অংশ ছোট হবে। তাহলে এখানে n1টা সবসময় মনে রাখবো যে n1টা ছোট হবে, n2টা বড়। কীভাবে মনে রাখবো, 1 2 থেকে ছোট, তাহলে n2 1 সরি যে n1 এবং n2 এর ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখবো যে 1 2 থেকে ছোট, তাহলে n1 n2 এর থেকে ছোট, শেষ। তাহলে এখন একটা কোশ্চেন দেখি। আচ্ছা, আরেকটা বিষয় আচ্ছা একটু ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে এটা দেওয়া, যেমন আমরা বাংলার লাইনের দ্বিতীয় সিরিজ। এখন আমরা দেখো বেশ কিছু বিষয় নিয়ে যেগুলো কনফিউশন ছিল সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। যেমন হচ্ছে বাংলার লাইনের এখন আমরা নিজেরাই কিছু বিষয়গুলো খুব সহজে সমাধান করতে পারবো। যেমন বামার সিরিজের দ্বিতীয় লাইন, বামার সিরিজের যে দ্বিতীয় লাইনটা তারা কি বুঝেছে, বামার সিরিজ মানে হচ্ছে বামার কি প্রথমে লাইনের, তারপর বামার, তারপর পার্সিয়ান, তারপর ব্র্যাকেট, তারপর ফন্টের। তাহলে এখানে n1 আর n2 কি হবে, তাহলে সবসময় মনে রাখবো যে n1 আর মানে এই যে দ্বিতীয় মানে এখানে 2 যোগ হবে। এখন কার সাথে যোগ হবে, n1 না n2? তো বামার মানে 2, n1 সবসময় কি হয়, ছোট হয়, আর n2 বড় হয়, তাহলে 2 এর দ্বিতীয় লাইন, তার মানে n2টা বড় হবে ফার্স্ট। ঠিক আছে, আমি একটা দিই। পার্সিয়ান সিরিজের যে চতুর্থ লাইন, তাহলে এটাতে কিভাবে n1 কত হবে এবং n2 কত হবে। পার্সিয়ান মানে যেখানে হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে কোন একটা ইলেকট্রন আসবে, এটা বুঝে গেছে। পার্সিয়ান মানে কি, 3 নম্বর শক্তি স্তরে কোন একটা ইলেকট্রন আসবে, তাহলে কত নম্বর শক্তি স্তর থেকে পার্সিয়ানে 3 নম্বর আসবে, সেটা হচ্ছে অবশ্যই তার থেকে বড় কোনো শক্তি স্তর থেকে, তার মানে 3+ এবং তার পরবর্তী মানে পার্সিয়ান থেকে তার পরবর্তী চতুর্থ লাইন, চতুর্থ শক্তি স্তর, তার মানে টোটাল হচ্ছে সে সপ্তম শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন আসবে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। আরেকটা আমি বলতে পারি লাইনম্যান সিরিজের তৃতীয় লাইন, লাইন সিরিজের তৃতীয় লাইন। এখন কথা হচ্ছে যে কোথায় আসবে, লাইন সিরিজে আসবে।
তাহলে লাইম্যান সিরিজের জন্য 1 n1 আর n2টা কি হবে যে লাইম্যানে আসবে, যেমন 1 প্লাস সে লাইম্যানের পরে আরো 3 নাম্বার মানে চতুর্থ শক্তি স্তর থেকে আবার 1 প্লাস 3 যদি আমরা দেখাই যে এটা হচ্ছে n equal 1 মানে লাইম্যান, n equal 2 মানে বামন, n equal 3 মানে হচ্ছে প্যাস্টেল। তার মানে যখন আমি বললাম যে n equal 4 বলি যে এটা হচ্ছে n1 কোন একটা ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তর থেকে, যেমন প্রথমটা যদি দেখি প্রথম 1 নম্বর যেটা বলছিলাম যে বামার সিরিজের দ্বিতীয় আমরা বামার সিরিজ মানে 2 নম্বর শক্তি স্তরে কোনো একটা ইলেকট্রন আসবে এবং সে কোথা থেকে আসবে 2 নম্বর লাইন থেকে। বামার সিরিজ এটা হচ্ছে বামার সিরিজ, এটার 2 নম্বর লাইন, তাহলে তার জন্য 2 নম্বর লাইন হচ্ছে n equal 4, এখান থেকে এখানে আসবে। সেটা বুঝতে পারছি। তো এটার জন্য n2 কত ছিল 2 প্লাস 2, এটা ছিল n1, এটা আমাদের কি বামার সিরিজের দ্বিতীয় লাইন। আমরা কোশ্চেন দেখব। যেমন একটা প্রশ্ন দেখি আমরা। প্রশ্নটি বলছে যে আর এসেছে একটা রিডবার্গ ধ্রুবক হলে ঢাকাতে 22-23 সেশনে আসছে হলে হাইড্রোজেন পরমাণুর সিরিজের বামার সিরিজের বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত বা ল্যাম্বডা কত। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে একটা বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে একটা পরমাণু, তাহলে অবশ্যই রিডবার্গের ধ্রুবকের যে মানটা সেটা লাগবে। সেটা কি 1/λ = রিডবার্গ ধ্রুবক। এখন রিডবার্গ ধ্রুবকের কোনো ভ্যালু লাগবে না, 1/n1² - 1/n2²। দেখুন আমার যে এখানে প্রবলেম সেটা হচ্ছে n1 এবং n2 এর ভ্যালুটা কি, যে n1টা কি এবং n2টা কি। তাহলে এখন কথা হচ্ছে n1 কোনটা যে এইখানে আসবে, কোনখানে আসবে সেই লাইনের নাম, যেমন বামার। তার মানে n1 হচ্ছে আমি বুঝতে পারলাম যে বামার মানে 2 থাকবে যেখানে হোক,
দুইটাতে 2 থাকবে। এখন কথা হচ্ছে n1 হোক আর n2 হোক। তারপর হচ্ছে দ্বিতীয় লাইন, তাহলে n2 বড় হয় না n1 বড় হয়? যেহেতু n1 এর থেকে n2 বড়, তার মানে 1 থেকে 2 বড়, তার মানে n2টা বড়। তারপর দ্বিতীয় লাইন +2 শেষ। তাহলে 1/λ ইকুয়ালস টু RH, দেন হচ্ছে 1/n1 কত 2 স্কয়ার, দেন হচ্ছে 4 - 1/4 স্কয়ার। তাহলে আমরা 1/λ ইকুয়ালস টু বলতে পারি যে কত আসে যায় 36 16 আর হচ্ছে 4। তাহলে অবশ্যই এটার লসাগু 16 এবং 4 মাইনাস এখানে থেকে আমাদের হচ্ছে 1। তাহলে 1/, এখানে শুধু ল্যামডা চাইছে আমাদের কাছে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমরা বলতে পারি 16/3 RH। প্রশ্ন ছিল, তারপর আমরা আরেকটা প্রশ্ন করব। আচ্ছা, এখানে আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে RH রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার বিকিরণ রশ্মি পায়? তাহলে আমাদের হচ্ছে তরঙ্গ সংখ্যার কথা বলছে এবং বিকিরণের কথা বলছে, তার মানে আমরা অবশ্যই শিওর যে 1/μ এর কথা বলছে, রিডবার্গ সমীকরণের দরকার হবে। RH is equals to 1/n1 square minus 1/n2 square। তাহলে আমরা একটু দেখি যে প্রশ্নটা ছিল আমাদের যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে মিউ সব থেকে কম হবে। যে মিউ কখন কম হবে বলতে পারি যে মিউ কম হবে কখন? এটা কম হবে যদি ল্যামডা বেশি হয়। আচ্ছা, ল্যামডা কখন বেশি হবে? আমাদের তো আসলে অ্যাকচুয়ালি ল্যামডাও দেওয়া নেই, আমাদের কাছে দেওয়া আছে n1 এবং n2, এগুলো দেওয়া নাই, আমাদেরকে এগুলো খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে এটার জন্য আমার কি দরকার? যে যদি ল্যামডা বেশি চাই, ল্যামডা বেশি চাইতেছে, ল্যামডা বেশি চাওয়া মানে কি? ল্যামডা বেশি চাওয়া মানে হচ্ছে এই যে এই বিয়োগফলটা যদি আমাদের বড় হয় তাহলে ল্যামডার মান কম হবে, এই বিয়োগফলটা যত ছোট হবে তত ল্যামডার মান বেশি হবে। আবার বলি যে এই আর এই যেখানে ধ্রুবক, তাহলে এইটুকুর চেঞ্জের জন্যই ল্যামডার মান কম বা বেশি হয়। তাহলে এইটুকুর মান যখন আমাদের বড় হবে তখন ল্যামডার মান ছোট হবে, এইটুকুর মান যখন ছোট হবে তখন ল্যামডার মান বড় হবে। শেষ। তাহলে আমি বলবো যে এই দুইটা যদি হয় তখন 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার এই বিয়োগফলটা কি হতে হবে? ছোট হতে হবে। ঠিক আছে, এইটা কখন ছোট হবে? এটা কখন ছোট হবে?
যদি এইটা এবং এইটার ভিতর কোনটা বড় কোনটা ছোট হয়, মানে আমি যদি বলি 1/n1² এবং 1/n2², এইটা এবং এইটার বিয়োগফল কখন ছোট হবে, মানে তাদের ডিফারেন্সটা সব থেকে ছোট কখন হইতে পারে আমরা এটা দেখবো। আচ্ছা, আমরা যদি দেখি যে এটা হাইড্রোজেন পরমাণুর জন্য বলছে, হাইড্রোজেন পরমাণু আমি কয়েকটা শক্তি স্তর রাখি, এটা n=1, n=2, n=3, যে এই বিয়োগফলটা কখন সর্বনিম্ন হইতে পারে। বিয়োগফলটা কখন সর্বনিম্ন হইতে পারে তখনই যখন এটার মান সর্বনিম্ন হবে, মানে সর্বাধিক ছোট হবে, এবং এটার মান সর্বাধিক বড় হবে, তাই তো? এটার মান সর্বাধিক ছোট হবে এবং এটার মান সর্বাধিক বড় হবে, কিন্তু তাদের ডিফারেন্সটা পজিটিভ থাকে। ওকে, তাহলে এটার মান, প্রথম কথা হচ্ছে আমরা জানি n1 আর n2 এর ভিতরে কি n2টা বড় হয় দেন n1। ওকে, তো এটার ক্ষেত্রে n1 যে আমাদের কি হয়, ছোট হয় না, ছোটোর ভিতরে সব থেকে ছোট কত, মানে ছোটোর ভিতরে আমি সব থেকে বড় নিব, কখন করতে পারবো, সর্বনিম্ন এটা মানে একটাই দেখলাম, যদি আমাদের 1 নম্বরের n1 সর্বনিম্ন 1 হইলে হয় আর সর্বোচ্চ n2, মানে কি যেই শক্তি স্তর থেকে মানে n1 থেকে যে n2 বড়, মানে যে শক্তি স্তর থেকে ইলেকট্রন যাবে সেটা কত হতে পারে, সর্বোচ্চ কোন শক্তি স্তর থেকে যেতে পারে ইলেকট্রন। আচ্ছা, n1 আর n2 এর ভিতরে n2টা বড়, মানে n2 মানে যেইখানে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, মানে n2 হচ্ছে যেইখান থেকে আসবে, আর n1 মানে যেইখানে আসবে, তাহলে এটা সর্বনিম্ন 1 হতে পারে, আর n2 সর্বোচ্চ মানে কি, সেটা হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ওকে, প্রশ্ন ছিল যে আমার সিরিজের জন্য সর্বনিম্নতম, তাহলে বামার সিরিজ মানে n1 ইকুয়াল এটা, বামার সিরিজ বলছে, তখন n1 ফিক্স করে দিচ্ছে, তাহলে আমি n1 বলতে পারবো n1 ইকুয়ালস টু 2, তাহলে এখন n এটা ফিক্স, এটা ফিক্স, তাহলে এটা হচ্ছে 2, তাহলে আমি চেঞ্জ করতে পারবো এটা n1 ফিক্স, n2টা, n2 আমি কি করবো, এটা ফিক্স। এখন এই ভ্যালুটা যত বড় হবে, এই ভ্যালুটা যত বড় তত বাদ যাবে, তত বাদ যাবে, মানে এটা ছোট হওয়া, n1 এবং n2 এটা ফিক্সড, আমাদের এইটা চেঞ্জ করতে পারবো, তাহলে এইটার চেঞ্জের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই ভাগফল, এই বিয়োগফলটা যত বড় হবে, এই বিয়োগফলটা আমাদের যত বড় হবে তত, এই বিয়োগফলটা যত বড় হবে এদের ডিফারেন্স তত কম হবে, মানে এটা তত কমার, মানে এই পুরো বিয়োগফলটার ভ্যালু তত কম হবে, এই পুরো বিয়োগফলটার ভ্যালু যত কম হবে, বিয়োগফলের ভ্যালু যত কম হবে, ল্যামডার মান তত বেশি হবে, ল্যামডার মান যত বেশি হবে মিউ বা তরঙ্গ সংখ্যা তত কম হবে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে এখন বলতে পারি যে n2টা কি হবে, যে n2টা এটা যদি আমি হচ্ছে বড় বানাইতে চাই, এটা বড় বানাইতে চাওয়া মানে হচ্ছে
n2 ছোট করতে হবে, n2 যত ছোট করতে পারবে, তাই না? n2 কখন ছোট হবে? যখন বামার লাইনে কোথা থেকে, এইখান থেকে আসতে পারে, তারপর হচ্ছে সে এইখান থেকে আসতে পারে। এখন একটা বামার সিরিজের জন্য লিখুন 4 নম্বর শক্তি স্তর থেকে আসতে পারে, 4 নম্বরে 5, 10, 15 থেকে আসতে পারে, সে 3 নম্বর শক্তি স্তর থেকেও আসতে পারে। এখন কথা হচ্ছে যে আমার কি দরকার, যে n2 যত ছোট হবে, n2 যত ছোট হবে তখন 1/n2 স্কোয়ারটা তত বেশি বড় হচ্ছে, তখন বাদ যাচ্ছে বেশি পরিমাণ, মানে এদের বিয়োগফলটা কি হচ্ছে, ছোট হচ্ছে, এদের বিয়োগফলটা ছোট হচ্ছে, এদের বিয়োগফলটা যত ছোট হচ্ছে, এদের বিয়োগফলটা যত ছোট হচ্ছে তত ল্যামডার মান বাড়তেছে এবং মিউ মানে তরঙ্গ সংখ্যার মান কমতেছে। তার মানে আমরা এখানে n2টা কি নিব, n2টা নিব যেন সব থেকে ছোটটা, ছোট সেইটা, ঠিক আছে? কারণ 2 থেকে তো আর 2 তে আসলে তরঙ্গ সৃষ্টি হচ্ছে না। তাহলে আমরা এখন এই হিসাবটা করি। আমাদের কাছে চাইছে বিকিরণ সংখ্যা, মানে আমাদের কাছে চাইছে তরঙ্গ সংখ্যা বা বিকিরণ সংখ্যা, নাম্বার 2 ইকুয়ালস টু RH, এটা অবশ্যই অপশনগুলো RH এর মাধ্যমে দেওয়া আছে। তাহলে n1 কত ছিল আমাদের, 2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 9 and 4, 36, 9 minus 4 which is 5 and 36, এটা হচ্ছে আমাদের বারবার তরঙ্গ সংখ্যা।